আপনাকে তো বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল আপনি স্বতন্ত্র নির্বাচন করার জন্য। তো বহিষ্কারের সময় আপনার কেমন লেগেছে সেটা একটু শুনে আমরা ঢুকি। আপনি তো বিএনপি থেকে খুব স্বাভাবিকই মনোনয়ন আশা করবেনই, স্বাভাবিক, আমি তো সেটা অস্বীকার করার উপায় নেই। জি, আমি বলি দফায় দফায় কিন্তু 3বার মনোনয়ন ডিক্লেয়ার হয়েছে। প্রথমে এক গুচ্ছ আমার নাম নাই, সেকেন্ড রাউন্ডে আরেক গুচ্ছ আমার নাম নাই, থার্ডে গিয়ে যখন অল্প সময়ে বাকি আর নির্বাচনে, তখন আমি বুঝে গেছি দূর এ আর হবে না। আর আমি দলে একটা মেসেজ মোটামুটি আমি বলেও ফেলছিলাম যে আমাকে না দিলে আমি স্বতন্ত্র করব। আমি ওটা নিয়ে খুব যে ছিলাম তা না। আর আমি অলওয়েজই আমার নিজের জীবনে যেহেতু দীর্ঘ সময় আমাকে আমার পরিবারের দায়িত্ব একা হাতে করতে হয়েছে, নিতে হয়েছে, আমি খুব আবেগের মানুষ না। আমি কেউ কিছু বললে আমি একেবারে কাঁদতে কাঁদতে পড়ে যাই, ওই মেটেরিয়ালি আমি না। সো আই ওয়াজ অলরেডি যে আমার এটা না হলে আমার এটা করতে হবে, এটা না হলে এটা করতে হবে। সো আমি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার ওকালতির জীবনে আমি অলওয়েজ কিন্তু ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, ফোর্থ প্ল্যান এগুলো সব আমার রেডি থাকে। সো আমার ওই সব কিছু রেডি ছিল যে আমাকে দল না দিবে আমি। কিন্তু অনেকের থাকে না দলের প্রতি ভীষণ আনুগত্য, যে দল না দিলে আমি করব না দলের, আপনি সেরকম হলেন না কেন? না, আনুগত্যের জন্য আমি দেখতে পাচ্ছি যে আমাকে জবাই করার হচ্ছে, আমি অত উদার না যে গলা পেতে দিয়ে বলবো যে মানে দিয়েছ কলসির কানা তাই বলে প্রেম দেব না। আমি ওই ক্যারেক্টার, আমি ওই মানুষই না। আমি জান দিয়ে করেছি দলের জন্য এক সময়, তারপরে যদি দল মনে করে হাত মুছে ফেলবে তাহলে এই দল তো যে কোনো সময় আমার সাথে যে কোনো কিছুই করতে পারে। ভবিষ্যতের পলিটিক্যাল গন্তব্য কি হবে? আপনার তো এখনো দল নাই, মানে কোন দলে যোগ দেওয়া বা অন্য দলে যোগ দিলে আপনার কথা বলার এরিয়া বাড়বে, অথবা নতুন দল গঠন করা, তৃণমূল তো হইতেই পারে, কংগ্রেস ধরেন, আর এখন তো নানা দল হচ্ছে, জনতা পার্টি হচ্ছে, এবং সেটা ব্যাপক জনপ্রিয় হচ্ছে। দেখা যাচ্ছে কংগ্রেস এবং বিজেপির ফেসবুকে যত ফলোয়ার আছে তার চেয়ে কয়েক গুণ বেশি এই সিজেপি অল্প কয়েকদিনে তার চেয়ে বেশি ফলোয়ার পেয়ে গেছে। তো আমি পরিকল্পনা নিয়ে আপনাকে এটুকুই বলবো যে 2024-এর 5ই অগস্টের আগে আপনি কি ভাবতে পেরেছিলেন যে আপনি ঠিক 2 বছরের মাথায়, 2 বছর না 1.5 বছরের মাথায় আপনি জানবেন যে আমি বিএনপির আর অংশ নই? ভাবতে পারেন নাই। আমরা কি কেউ ভাবতে পেরেছিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হবে সকালে আর বিকাল বেলা আমাকে বহিষ্কার করা হবে, মানে যখন রাষ্ট্রীয় শোক চলছে তখন বহিষ্কার করা হবে? ভাবিনি। সো আমি না ভবিষ্যৎ সবসময় ঈশ্বরের হাতে দেখি, এটার মধ্যে আপনার আমার কোনো শেয়ার নাই। আমি আমার কাজটা করে যাব। সো আমার কাজ রাজনৈতিক চর্চা করা, এলাকায় যাওয়া, এলাকার জন্য কাজ করা, এলাকার মানুষের সাথে থাকা, ওটাই আমার রাজনীতি। আমি ওটা করছি, ভবিষ্যৎ আল্লাহর হাতে। যে আপনি একাই 100, ওখানে ধরেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা অনেক, কিন্তু তা আমাদের চোখে পড়েনি। একজন রুমিন ফারহানা বলছেন মনে হচ্ছে যেন পুরোটাই সংসদ। তো আপনি তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই বিএনপি আপনাকে তো নিল না, বা আপনি গেলেন না, যাই হোক সেই বিএনপিতে আপনি নাই, কিন্তু আপনি সেই সুযোগটা কি পাচ্ছেন? ওই সময় যে কথা বলার সুযোগ পেতেন, আপনাকে কথা বলতে দেয়া হচ্ছে? আমি খুব দেখতে পাচ্ছি, একটু বলেন না। আমি যদি আগের পার্লামেন্টের সাথে এই পার্লামেন্টের তুলনা করি, আমি বলবো আগের পার্লামেন্ট অনেক বেশি লিবারেল ছিল, আগের পার্লামেন্ট অনেক বেশি কথা বলার সুযোগ দিয়েছে। এই পার্লামেন্টের মধ্যে অসহিষ্ণুতা আরো অনেক বেশি। আমি একটা উদাহরণ দেই। আমি যেদিন প্রথম শেখ হাসিনার পার্লামেন্টে বললাম এই সরকার অবৈধ, এবং আপনারা যারা 300 আসনে বসেছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তখন ভীষণ চেঁচামেচি হয়েছে পার্লামেন্টে, খুব জোরে জোরে চেঁচামেচি হয়েছে, কিন্তু কোনো অশালীন অঙ্গভঙ্গি হয় নাই। এই পার্লামেন্টে তারেক সাহেব উপস্থিত থাকা অবস্থায় ওনারই এক রো পেছনে বসা, আমি নাম বলবো না, যিনি তার নানান অপকর্মের জন্য সময়ে সময়ে বিখ্যাত হয়েছেন, যার অশালীন টেলিফোন রেকর্ড হাসিনার আমলে ফাঁস হয়েছে, সেই লোক, আমি ভদ্রলোক বলবো না, এমন বিচ্ছিরি অঙ্গভঙ্গি করেছেন যে জামাতের আমিরকে দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করতে হয়েছে। সো আমি মনে করি যে এই পার্লামেন্টের অসহিষ্ণুতা আগের চেয়ে বেশি। এই পার্লামেন্ট খুব মজা। হাসিনা হয়েছিল 15 বছরে, আওয়ামী লীগ অ্যারোগেন্ট হয়েছিল 15 বছরে। তারপরেও আমি আওয়ামী লীগের লোকদের সঙ্গে তো টকশোতে বসতাম, মন্ত্রীদের সাথেও বসতাম। আমি এখনকার এমপিদের, দুদিন আগে আমি একটা ক্লিপ দেখছিলাম যেখানে একজন এমপি মঞ্জুরুল আলম পান্না ভাইকে খুব বাজেভাবে করে উনি উঠে গেছেন। তো আমরা তো অনেক ভয়াবহ কথা টকশোতে বলেছি। আমি তো আওয়ামী লীগের কোনো এমপিকে এত অ্যারোগেন্ট দেখি নাই, 1-2 ছাড়া। আমি বিএনপির মধ্যে অ্যারোগেন্স আরো অনেক বেশি দেখি। আমরা একটু দেখি আপনার কথা, ওই ক্লিপটা একটু দেখতে পারবো?
যে আপনি কিন্তু কয়েকদিন আগে একটা সেমিনারে বলছেন যে আমরা দীর্ঘদিন দলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। একটু যদি এই ক্লিপটা দেখি তাহলে আলোচনা শুরু করতে পারি। নো, এটা না, আপনি টু দি পয়েন্ট ক্লিপ দেখান। আমরা এটা না, আমরা দীর্ঘদিন ধরে একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। আমরা আলোচনা করি এর ভিতরে ক্লিপটা আসলে ওইসে যে একটু দেখি একটু। দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি জামাতকে খেলার মাঠের বাইরে রেখে একরকম ভাবে সংসদকে সাজানো হয়েছে, এখন আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেক ভাবে সংসদকে চালানো হচ্ছে। আর না দেখালাম, আপনার আরো বক্তব্য আছে। কেন এরকম মনে করেছেন? মানে এই একদলীয় ব্যবস্থায় চলে গেছে। নাম্বার ওয়ান, আপনি দেখছেন একদলীয় ধারাবাহিকতা। আওয়ামী লীগের প্রসঙ্গ আবার আমাদের চলে আসবে। আওয়ামী লীগকে কিভাবে বাইরে রাখার কি ভিতরে রাখার কোনো সুযোগ ছিল কিনা সেটাও আমি জানতে চাই। এই একদলীয় ধারাবাহিকতাটা যদি আমরা বুঝতে চাইতাম আপনার কাছে। আপনি যদি 14, 18, 24-এর 3টা নির্বাচন দেখেন, একটা একদলীয় নির্বাচন, একটা মধ্যরাতের নির্বাচন, একটা ডামি নির্বাচন। এর মধ্যে বিএনপি যেটাতে অংশ নিয়েছিল সেটাতেও বিএনপি মাত্র 6টি আসন পেয়েছে। সো এই নির্বাচনটি যে কোনো নির্বাচনই হয় নাই, এটা আওয়ামী লীগও জানে, আমরা সবাই কম বেশি জানি। সো ওই সংসদে যখন আমি গেলাম 18 সালে, আমার কাছে মনে হলো যে এটা তো আওয়ামী লীগ +1, মানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে আমার আলাদা দল মনে হয় নাই, মানে আওয়ামী লীগ +1, একটা আওয়ামী লীগ +1, এটা জাতীয় পার্টি যে একটা আলাদা দল, আলাদা সবাই entity। জানি, আমি পরবর্তী ব্যাপারে জানতে চাচ্ছি। ওটার ধারাবাহিকতার পরে যখন আমরা 26-এর ইলেকশন হলো, জি, এখানেও আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপি +1। মানে আপনি ধরুন 300 জনের একটা সংসদ, ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনার জন্য আমি একজন সদস্যকে পাই না, তাহলে এই সংসদটাকে আপনি একদলীয় বলবেন না তো কি বলবেন? 1, 2 হলো বাংলাদেশে হামে 500-র উপরে শিশু মারা গেছে। বাংলাদেশে তেলের জন্য কয়েকদিন আগেও হাহাকার হয়েছে, দাম বাড়ানোর সাথে সাথে লাইন উবে গেছে। অ্যাজ ইফ তারা তো, সরকার তো বলেছে তেলের মজুদ আছে, মজুদ যদি থাকে তাহলে লাইন কেন হলো সেটার যেমন জবাব নাই, আর যদি মজুদ না থেকে থাকে তাহলে দাম বাড়ানোর সাথে সাথে লাইন কোথায় চলে গেল সেটারও তেমন জবাব নাই। এই প্রশ্নগুলো তুলবার মতন, শক্তভাবে তুলবার মতন, মিউ মিউ করে না, শক্তভাবে তুলবার মতন আমি এনসিপির 2-1 ছাড়া আর কাউকে পেলাম না। আচ্ছা, 3 হলো বিদ্যুতের দাম। সরকার ক্ষমতায় আসতে না আসতেই আবার বাড়ছে বিদ্যুতের দাম। তেলের দাম আর বিদ্যুতের দাম যখন বাড়ে তখন আপনি মনে রাখবেন করলা, বেগুন, ঝিঙ্গা, পটল সবকিছুর দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। আপনি বাজারে যান, আমরা তো কাউরান বাজারের মধ্যেই বসে আছি, গিয়ে পিছনে খবর নেন 100 টাকার নিচে আপনি কোনো সবজি পান কিনা। বহু পরিবার আছে 6 মাস এক টুকরা মুরগির মাংস খায় নাই, গরুর মাংস তো চোখেই দেখে নাই, বাদ দিলাম। তো এই রকম অবস্থায় যখন আপনি তেল আর বিদ্যুতের দাম বাড়াবেন, মধ্যবিত্তের অবস্থা কি দাঁড়ায়? হাম নিয়ে কি হয়েছিল? আপনি তো কথা বলতে চেয়েছিলেন হাম নিয়ে। হাম নিয়ে কথা যখন বললাম, আমার কাছে মন্ত্রীকে বিরক্ত মনে হয়েছে। এই মন্ত্রী মহোদয় সজ্জন ব্যক্তি, মন্ত্রী হওয়ার আগে ওনার সঙ্গে আমার হর হামেশাই কথাবার্তা হতো। তো মন্ত্রী হওয়ার পর হয়তো উনি আর কি সেই মানে যাই হোক, মন্ত্রিত্বের তো একটা গরম আছেই। প্রধানমন্ত্রী বলেন না চেয়ার দিয়ে আগুন বেরোয়, তো প্রধানমন্ত্রীর চেয়ার যদি দাউ দাউ করে জ্বলে, মন্ত্রীদের চেয়ার যে একটু একটু মানে মাইক্রো ওভেনের কাজ করবে না তা তো না। তো মন্ত্রীদের চেয়ারও একটু একটু মাইক্রো ওভেনের কাজ করে, মন্ত্রীরাও একটু গরম হন। তো উনি খুব একটা কমফোর্টেবল ছিলেন না উত্তর দিতে, আমার মনে হয়েছে। মেবি আই এম রং। তো আমি ওনাকে বললাম, উনি বললেন এত ভয় দেখালে নাকি সবার হাম হবে, মানে রোগাক্রান্ত হয়ে যাবে। তাই বললাম আমরা তো সাংসদের সামনে কথা বলি, 300 হামের রুগী নিয়ে না। সো এই যে একটা জবাবদিহিতার ল্যাকিং এবং দোষ চাপানো, এবং ভেরি ইন্টারেস্টিং, দেখেন এই সরকারটি কিন্তু ইউনূস সরকারের একটা প্রলম্বিত অংশ। আমি বলি কেন, আমি এ কারণেই বলছি প্রলম্বিত অংশ। এই সরকার আসার ঠিক 3 দিন আগে ট্রেড এগ্রিমেন্টের মতো একটা ভয়াবহ গোলামির চুক্তি বাংলাদেশে হয়েছে। যেই এগ্রিমেন্টটা নিয়ে ধরেন আমার মতন দুষ্ট লোক এটাকে গোলামির চুক্তি বলতেছে, নিজের পলিটিক্যাল ফিউচারের কথা চিন্তা না করেই বলতেছে। বাকিরা এটা নিয়ে আলোচনা, দুষ্ট না বোকা লোক, বোকা 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 কাম দুষ্ট। কারণ আমার আসলে আমি কখনো আমি আপনাকে এটা সাইডলাইনে আরেকটা কথা বলি, এইবার মন্ত্রী হওয়ার পর দেখলাম প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী গাড়ির পিছে দৌড়ায়। বেশ, মানে
আমি 3টা প্রতিমন্ত্রীকে দেখছি প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াতে। মানে মন্ত্রী হতে হলে যদি আত্মসম্মানবোধ বাদ দিয়ে এখানে নামতে হয়, খোদা যেন আমাকে বাংলাদেশে কোনোদিন মন্ত্রী না করে। ইন্ডিপেন্ডেন্ট এমপির সম্মান অনেক বেশি, খোদা যেন আমাকে কোনোদিন মন্ত্রী না করে, যেখানে আমাকে একজন ব্যক্তির গাড়ির পিছনে, পিসিবির ট্রাকের পেছনে দৌড়ানোর মতন, অভাবী মানুষের মতন আমাকে দৌড়াতে বাধ্য করে। আমি এর চেয়ে খারাপ ভাবে আর কিছু বললাম না। আমরা শুনবো আপনার কথা, আরো আরো অনেক বিষয় না, আমি রয়েছে। ওটাতে শেষ করি জি। যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার সাহস সংসদে দুই দলের এক দলও করলো না, মানে বিএনপি এবং জামাতের কেউ সাহস করলো না। তার মানে এটা হচ্ছে ইউনূসের একটা প্রলম্বিত অংশ। ইউনূসের খলিলুর রহমান এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, মানে বিএনপি এতই অযোগ্য পার্টি যে যারা গত 25 বছরে তাদের 20 বছর ধরে বিরোধী দলে থাকা অবস্থায় তাদের একটা পররাষ্ট্রমন্ত্রী ঠিক করতে পারে নাই। সো খলিলুর রহমানকে তাদের পররাষ্ট্রমন্ত্রী বানাইতে হইতেছে। চিন্তা করেন, এইটা ইউনূসের অংশ যে সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছে যে না না, আমরা বিশ্বাস করতে চাই যে ইউনূস সরকারের সময় শিশুদেরকে হত্যা করার উদ্দেশ্যে টিকা বন্ধ হয়েছে, বিষয়টি এমন নয়। আরে বোকা, ছাগল শব্দটা নাই বললাম মিডিয়াতে। কেউ তো হত্যার উদ্দেশ্যে করে না, কিন্তু যখন তার গাফিলতি এমন পর্যায়ে যায়, যেটাকে বলা হয় রেকলেসনেস আইনের ভাষায়, যে এমন পর্যায়ে রেকলেসনেস যে যেটা অবধারিতভাবে মৃত্যু নিয়ে আসবে অন্য মানুষের, এবং সেটা তোমার না বোঝাটা বা সেইটাকে পাত্তা না দেওয়াটা তোমার এমন রেকলেসনেস যেটার জন্য তুমি হোমিসাইডের অপরাধী হতে পারো। জি, আমি বিরতিতে যেতে চেয়েছিলাম, তো আর একটা প্রশ্ন না করে আর যেতে বলেন। পারছি না। তো এই অযোগ্য দলটি সম্পর্কে যখন বিএনপিতে ছিলেন তখন টের পাননি? না, তখন পাই নাই কেন? তখন তো তারা ছিল মজলুম, তাদের গুম করে, তাদেরকে গিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করে, তাদের নামে হাজার হাজার মামলা হয়, তারা বছরের পর বছর জেলে থাকে, বাপ মার জানাজা আসার আগে হাতে হ্যান্ডকাফ পরায় আসে, এগুলো তো সত্য। সো তখন যদি আমি এই বিষয়গুলোতে কথা না বলতাম, তাহলে আজকে তো আমি এই সত্য উচ্চারণ করতে পারতাম না। তখনও আমি সত্য উচ্চারণ করেছি, গেছে বিএনপির পক্ষে, আজকেও আমি সত্য উচ্চারণ করছি, গেছে বিএনপির বিপক্ষে। আমি কি করব বলেন? রুমিন ফারহান এটা করবেই, আমি করবই। কোনো ভয় নাই? আমার বাবাকে আমি এইটাই দেখেছি। আমি জীবনে আমি যখন রাজনীতিতে এসেছি, আমি সচেতন ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার বাবা হব না, আমি কোনোভাবেই আমার বাবার মতো হব না। কিন্তু আমি যত দিন যাচ্ছে, আমি যতই মানে আমার বয়স যত বাড়ছে, আমি যত ধীরে ধীরে আমার জীবনের শেষ দিকে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমি আসলে আমার বাবাই। এবং নির্বাচনে যখন দাঁড়িয়েছেন তখন এটা আরো স্পষ্ট হয়, আরো স্পষ্ট হয়েছে, মানে আমি আসলেই অলি আহাদ সাহেব, আমার এখান থেকে আমার মুক্তি নাই।